এই অতিরিক্ত গরমে কিন্তু এ ধরনের খাবার আমাদের শরীরের জন্য খুবই দরকার। আর একটু পরিবর্তনের কারণে কিন্তু খাবারের ভিন্নতা চলে আসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। এখানে আমি চুলায় পানি বসিয়ে দিয়েছিলাম ফুটানোর জন্য। তো ফুটে ওঠার পরে হচ্ছে 1 টেবিল চামচের মতো লবণ আর 1 টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। কারণ হচ্ছে হলুদ আর লবণ দেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিম। এই ডিমগুলো হচ্ছে আমার ফ্রিজে ছিল, পুঁটি মাছের ডিম, সেই ডিমগুলো দিয়ে দিলাম। হলুদ আর লবণ দেওয়ার কারণে কিন্তু এই ডিমের যে একটা কালচে রং সেটা থাকবে না, আর ডিম থেকে যে একটা গন্ধ আসে আস্তে আস্তে সেটাও থাকবে না। ফ্রিজে এমনিও ডিম থেকে হচ্ছে একটু গন্ধ আসে, তারপরে ফ্রিজে থাকার কারণে কিন্তু গন্ধটা আরও বেশি আসে, যার কারণে হচ্ছে আমি হলুদ আর লবণ পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। ডিমের পানি ভালো করে ঝরিয়ে সেটা হচ্ছে তেলের মধ্যে আমি এক্সট্রাভাবে ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিলে ডিম থেকে যে আষ্টে গন্ধটা থাকবে না, আর সুন্দর একটা ফ্লেভার আসে। বোঝাই যায় না যে এটা মাছের ডিম না মুরগির ডিম না হাঁসের ডিম। আসলেই সত্যি কথা, এভাবে যদি ডিমটা তেলে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে অসাধারণ লাগে আর অসম্ভব মজা লাগে। অনেকে মাছের ডিমটা একবারই পছন্দ করে না, গন্ধ আসে, কিন্তু এভাবে আপনারা রান্না করবেন দেখবেন একটু গন্ধ আসবে না। তো তেলের মধ্যে দেওয়ার পরে যখন পানিটা একটু শুকিয়ে এসেছে তার মধ্যে হচ্ছে আমি অল্প একটু পরিমাণে হলুদ আর অল্প একটু পরিমাণে হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি পরিমাণ মতো দেইনি, পরিমাণের থেকে একটু কম দিয়েছি। কারণ হচ্ছে আমি এটা মাছের ডিম ভুনাও করব না, মাছের ডিম হচ্ছে বড়াও করব না। মাছের ডিমটা দিয়ে আমি অন্য রকমের একটা খাবার তৈরি করব, আপনাদের সবারই ভালো লাগবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সবাইকে, কারণ এক একজনের রান্নার ধরন এক এক রকমের। আপনারাও হয়তো আমার কাছ থেকে কিছু শিখতে পারেন, আর আপনাদের তৈরি ভিডিও দেখেও কিন্তু আমি অনেক কিছু শিখে নিচ্ছি। তো ডিম ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়েছি। এখানে 4 থেকে 5 কোয়া রসুন, সেটা সুন্দর করে কুচি করে তারপরে হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি হচ্ছে এখানে রসুনটা একটু আগে ভাজারই চেষ্টা করি, তাহলে সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। রসুনটা যখন পানিটা শুকিয়ে যাবে তেলের মধ্যে দিলেই বোঝা যায়, রসুনের রসটা যখন শুকিয়ে আসে তার মধ্যে হচ্ছে আমি এই যে 2 থেকে 3টা দেশি পেঁয়াজ সেটা কুচি করে দিয়ে দিয়েছি, আর 10 থেকে 12টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু অসাধারণ, আর কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করলে কিন্তু খেতেও ভালো লাগে, সবাই খুবই পছন্দ করে। তো আপনারা এভাবে রান্না করবেন। আমি কিন্তু এখানে অতিরিক্ত কোনো রকমের কোনো মশলা যোগ করব না, আপনারা দেখেই বুঝতে পারছেন সাদামাটা একটা রান্না। আর এর মধ্যে হচ্ছে আমি খুবই সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু মাছ ভাজা যে তেলটা ছিল তার মধ্যেই পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি, কিন্তু এর মধ্যে আরেকটু তেল অ্যাড করা দরকার, যেহেতু এটা শাক ভাজি করব। আর শাক ভাজির ক্ষেত্রে কিন্তু একটু তেলটা বেশি মানে না হলে ভালো লাগে না। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো হচ্ছে জিরা বাটা। জিরা বাটাটা দেওয়ার কারণ হচ্ছে মাছের ডিম, যার জন্য। তা না হলে এখানে জিরা বাটাটা স্কিপ করা যেতে পারত, কারণ হচ্ছে শাকের মধ্যে জিরা বাটা বা আদা বাটা এগুলো অ্যালাউ না, আমার কাছে ভালো লাগে না। তো শুধু ডিমের জন্যই হচ্ছে একটু জিরা বাটাটা দিলাম। আর এখানে একটা আলু মাঝারি সাইজে সেটা এরকমের কুচি করে তারপরে হচ্ছে দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু ভেজে নিচ্ছি। তো আলুর যখন পানিটা শুকিয়ে আসছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দেওয়ার পরে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়োটা একটু কম দিলেই ভালো হয়, কারণ শাকটা সবুজ রাখলেই দেখতে ভালো লাগে, কিন্তু আমি হালকা একটু হলুদ অ্যাড করি, মানে আমার কাছে ভালো লাগে, সেই জন্য হলুদ আর লবণ দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। যখন দেখতে পাবেন যে আলু থেকে একবারে পানিটা শুকিয়ে গেছে তার মধ্যে হচ্ছে আমি এই যে শাক দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মিষ্টি আলু শাক। মিষ্টি আলু শাকটা আমি এই যে দ্বিতীয়বারের মতো খাচ্ছি। আমি আর একবার খেয়েছিলাম আমি আমার আম্মুর বাড়িতে, কারণ আম্মুর হয়েছিল তখন। আর এই যে আমি আজকে ফার্স্ট কিনে নিয়ে এসেছি, এসে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই যে আলু দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মিষ্টি আলু শাকটা কিন্তু চিংড়ি দিয়েও খুব ভালো লাগে, কিন্তু আমি একটু খাবারের ভিন্নতার জন্য আজকে আমি মাছের ডিম দিয়ে করব। তো ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আশা করছি। তো শাকটা যখন একটু মানে পানিটা শুকিয়ে আসছে তখন এরকমের ভালো করে চারপাশ থেকে গুছিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর দেখবেন কি একবারে সুন্দর, মানে পানিটা শুকিয়ে যখন যাবে শাকটা কিন্তু একবারে কমে যাবে, মানে একবারেই কমে যায়। মিষ্টি আলু শাকটা একবারে মানে
অল্প হয়ে যায়, যার কারণে হচ্ছে আমি কিন্তু এখানে আলুটা অ্যাড করেছি। আপনারা এখানে আলু নাও অ্যাড করতে পারেন, কিন্তু আলু দিলে হয় কি একটু বাড়ে, আবার খেতেও ভালো লাগে, খারাপ লাগে না, যে যেটা পছন্দ করেন। তো এই যে দেখতে পাচ্ছেন শাকটা একটু ছড়িয়ে দিলাম পানিটা শুকিয়ে যাওয়ার পরে। শাকটা যখন একবারে ভাজা ভাজা হয়ে যাবে, শুকনো হয়ে যাবে, তার মধ্যে হচ্ছে মাছের ডিমটা যে ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। মাছের ডিমটা যদি আমি মশলার সাথে বা পেঁয়াজ রসুনের সাথে দিয়ে দিতাম তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগতো না, স্বাদটা একবারে নষ্ট হয়ে যেত, আর ডিমগুলো হচ্ছে এরকম সুন্দর আস্তে আস্তে থাকতো না, এত সুন্দর একটা ফ্লেভার আসতো না। তো আপনারা ডিমটা আগে ভেজে এরকম তুলে রাখবেন, যখন শাকটা হয়ে যাবে তার মধ্যে হচ্ছে ডিমটা দিয়ে দিবেন। ডিমটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে যখন বুঝতে পারবেন যে একটু তেল কম হয়েছে বা কিছু, তখন চারপাশ থেকে অল্প একটু তেল দিয়ে দিবেন, একবারে খুবই কম, যাতে কড়াইটা ভিজে কড়াইটার নিচটা পুড়ে না যায়, সেরকমের একটু তেল দিয়ে দিবেন। দিয়ে আবার একটু নেড়েচেড়ে একটু ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো ঢেকে দিবেন, যাতে শাকটা আর ডিমটা হচ্ছে একটু অ্যাডজাস্ট হয়ে যায়, ঘ্রাণটা যাতে শাকের সাথে মিশে যায়। মিষ্টি আলু শাকটা যেহেতু এমনিতেই খুব মজা, তারপরে হচ্ছে মাছের ডিম দিয়ে যদি এভাবে করেন সবাই খুবই পছন্দ করবে। মাঝে মাঝে খাবারের ভিন্নতার জন্য এরকমের একটু একটু করতে হয়। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেশি ভালো লেগে থাকলে সুন্দর একটা কমেন্টস করে দিবেন।